সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের জন্য নানা স্বাদের গল্প উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। ভালো লাগলে লাইক শেয়ার করো। তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। আজ পড়ব কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের গল্প। কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের জন্ম 1964 সালের 10ই সেপ্টেম্বর। পেশায় ইঞ্জিনিয়ার, কৃষ্ণেন্দু দেশ, সানন্দা, আনন্দমেলা ইত্যাদি ম্যাগাজিনের নিয়মিত লেখক। তার লেখা কাহিনী নিয়ে বেশ কিছু সিনেমাও তৈরি হয়েছে। আজ পড়ব তার লেখা গল্প ক্লিপ মাস্টার। এটি 1431 সালের শারদীয় আনন্দবাজার পত্রিকাতে প্রকাশিত হয়েছে। গল্পটা পুরো শোনার অনুরোধ রইল। 19 তলার দরজায় ডোরবেলটা টিপতে একটা ছেলে দরজা খুলে জিজ্ঞাসু মুখে আমার দিকে চাইল। আমি নিজের পরিচয় দেওয়ার আগেই ছেলেটার পিছনে অদ্রিজা এগিয়ে এসে চোখ বড় বড় করে বলে উঠল, আরে ক্লিপ মাস্টার, এসো এসো। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সেই ভোরবেলায় ক্যানিং থেকে বেরিয়েছি। বৃষ্টির জন্য দু একবার আটকা পড়ে আসতে একটু দেরি হয়ে গিয়েছে। ছেলেটা দরজার পাশ থেকে সরে দাঁড়ালো। আমি পাশ দিয়ে ঢুকতেই ছেলেটার নাকের পাটা দুটো কুঁচকে উঠল। মানুষের মুখের এই অভিব্যক্তিটা আমার চেনা, কারণ আমার গায়ের গন্ধ। এক সালমা ছাড়া সেটা সবাই দুর্গন্ধই বলে। সালমা আমাকে ঘন হয়ে আদর করার সময় বলে বাঘের গায়ের গন্ধ। আমি অবশ্য এই গন্ধ সম্পর্কে বেশ সচেতন। গায়ে ভুরভুর করে বডি স্প্রে মাখি। আজকে বোধহয় বৃষ্টিতে ভিজে সেসব ধুয়ে গিয়েছে। ঘরের একটা দিক দেখালো অদ্রিজা। দেওয়াল জোড়া কাঁচ, আড়াআড়ি দুটো দুধ সাদা সোফা। আমি একটু জড়সড় হয়ে বসে বাইরের দিকে তাকালাম। এত উঁচু কোনো জায়গা থেকে আমি কোনো দিন শহর দেখিনি। যেন মেঘের দেশে বসে শহরটাকে বৃষ্টিতে ভিজতে দেখছি। অদ্রিজা এক গ্লাস জল নিয়ে এসে আমার হাতে দিয়ে উল্টো দিকে সোফায় ছেলেটার পাশে বসল। ছেলেটার সঙ্গে আমার কোনো পরিচয় না করিয়েই হেসে জিজ্ঞাসা করলো, তো ক্লিপ মাস্টার সব এনেছো তো? অবশ্য পরিচয়ের কি দরকার, আমি তো এসেছি ভিডিও ক্লিপ বিক্রি করতে। আমার পেশাটা অনেকের কাছে অদ্ভুত লাগে। পেশার আগে এটা আমার নেশা ছিল। অন্যরা যেখানে ডাক টিকিট, খুচরো পয়সা বা দেশলাইয়ের বাক্স সংগ্রহ করে জমায়, আমার সুন্দরবনের ভিডিও তুলে তুলে মোবাইলে জমিয়ে রাখার নেশা হয়ে গিয়েছিল। ভিডিও তোলার জন্য অবশ্য কোনো দামি ক্যামেরা আমার আজও নেই, আছে শুধু মোবাইল ফোনটা। সুন্দরবনের ছবি তোলার বিষয়ের কি অভাব আছে? জঙ্গল, নদী, গাছ গাছালি, বাঘ, কুমির, কত কি। তারপর দেখলাম এই ক্লিপ বিক্রিও করা যায়। একটা দুটো করে ক্লিপ বিক্রি করতে করতে আস্তে আস্তে এটা আমার পেশাই হয়ে গেল। সেই থেকে আমার নাম হয়ে গিয়েছে ক্লিপ মাস্টার। তবে সব ভিডিও যে আমি নিজে তুলি তা নয়। এখন প্রায় সকলের হাতেই মোবাইল ক্যামেরা। ভালো ভিডিও তুললে আমার কাছে বিক্রি করতে আসে। অল্প দামে কিনে নিই। আর একদিকে আমার কিছু খদ্দেরও জুটে গিয়েছে। টিভি, ট্যুরিস্টরা, টিভি কোম্পানিগুলো চায় ঝুট ঝামেলা গণ্ডগোলের ভিডিও, আর ট্যুরিস্টরা চায় জঙ্গলের ভিডিও। বাঘের ভিডিওর খুব চাহিদা। সেন্টার টেবিলে একটা বিয়ারের মাগ আর একটা খোলা ল্যাপটপ। ছেলেটা বিয়ারের মাগটা তুলে চুমুক দিয়ে আমাকে জেরা করতে আরম্ভ করলো। কি কি ক্লিপ পাওয়া যাবে তোমার কাছে? এই রকম প্রশ্ন কেউ আগে আমাকে কখনো করেনি। লোকে নির্দিষ্ট ভিডিও খোঁজে, যেমন ট্যুরিস্টরা জঙ্গলে বাঘের ভিডিও খোঁজে। ছেলেটার প্রশ্নটা শুনে আমাদের গ্রামের মনোহর কাকার মুদির দোকানের ছবিটা চোখের সামনে ভেসে উঠল। কি পাওয়া যায় না সেখানে! চাল, ডাল, তেল, মশলা থেকে আরম্ভ করে স্টিলের থালা, বাটি, গ্লাস, এমনকি নানা রকম শ্যাম্পু, সাবান, মাই বডি স্প্রে পর্যন্ত।
কোনো কিছু চেয়ে কখনো নেই বলতে শুনিনি মনোহর কাকাকে। তবে আমি উত্তর দেওয়ার আগে আমার হয়ে অদ্রিজা বলে উঠল, যা চাইবে তাই। তোমাকে বলেছি না, আমি দেখেছি। ছটফটে প্রাণবন্ত সুন্দরী অদ্রিজার সঙ্গে আমার আলাপ করিয়ে দিয়েছিল প্রণব। প্রণব ট্যুরিস্ট বোট চালায়। অদ্রিজা সুন্দরবন বেড়াতে গিয়েছিল। প্রণবের কাছে আমার কথা শুনে আমার সঙ্গে আলাপ করেছিল, কয়েকটা ভিডিও ক্লিপ দেখেছিল। তখনই ফোন নম্বর দিয়ে বলেছিল একটা প্রজেক্টের জন্য ওর কিছু ক্লিপ দরকার, কলকাতায় ওর বাড়িতে যেন আসি। সেই জন্যই আজকে আসা। ছেলেটা জানতে চাইল, কত দাম নাও এক একটা ক্লিপের? আমার ভিতর ব্যবসায়িক সত্তাটা জেগে উঠল। নির্ভর করছে ক্লিপের বিষয়, রেজলিউশন, ডিউরেশন, এইসব ব্যাপারের উপর। ধরুন জঙ্গলের মধ্যে একটা বাঘ হেঁটে যাচ্ছে, তার একরকম দাম। আবার বাঘ নদী দিয়ে সাঁতরে এসে ছোট একটা ডিঙি নৌকো আক্রমণ করলো, তার আর এক রকম দাম। অদ্রিজা একটু ছটফট করে উঠে বলল, আমাদের যে ক্লিপগুলো লাগবে সেগুলোর কথা জিজ্ঞেস করো না। ছেলেটা কান দিল না। হাত তুলে অদ্রিজাকে থামিয়ে প্রশ্ন করল, ক্লিপগুলো কেমনভাবে দেখাবে? আমার মোবাইলে আছে, আর অনেকগুলো মেমোরি চিপে আছে। সব চিপ নিয়ে এসেছি, ক্যাটালগ করা আছে, যা দেখতে চাইবেন। আমি ব্যাগ থেকে আমার পকেট নোটবুকটা বার করলাম। ছেলেটা নোটবুকটার দিকে তাকিয়ে একটু তাচ্ছিল্যের হাসি হেসে চাপা গলায় অদ্রিজাকে বলল, ব্যাক ডেটেড, নো ক্লাউড স্টোরেজ, নো ডিজিটাল ক্যাটালগ। যাকে কীভাবে দেখাবে ক্লিপগুলো? মোবাইলে 5 ইঞ্চি স্ক্রিনে বোঝা যাবে না। দেওয়ালে ঝোলানো বিশাল টিভি স্ক্রিনটার দিকে তাকিয়ে বললাম, টিভিটা অন করে দিলে মোবাইলটা স্মার্ট কানেক্ট করে দিতে পারি। ছেলেটা মন্তব্য করল, স্মার্ট। অদ্রিজা টিভিটা চালালো। আমি মোবাইলটা টিভির স্ক্রিনে শেয়ার করে বললাম, বলুন কোন ক্লিপ দেখবেন? ছেলেটা আমার চোখের দিকে চেয়ে নাকের পাটা টেনে কিছু যেন শুঁকল। বোধহয় আমার গায়ের দুর্গন্ধটা সোফার উল্টো দিকে বসেই পাচ্ছে। তারপর বলল, আমরা কিন্তু বাঘ কুমিরের ক্লিপ দেখতে তোমাকে ডাকিনি। ঘূর্ণিঝড়ের ক্লিপ আছে, সাইক্লোন, সুপার সাইক্লোন। আমার চোখের সামনে মনোহর কাকার মুদির দোকানের ছবিটা আবার ভেসে উঠল। মনোহর কাকা, বডি স্প্রে। বড় বড় কোম্পানির কত ভালো ভালো সেন্ট আছে, কিন্তু তোর তো আবার কি আছে না নেই। ছেলেটা আমার আনমনা হাওয়াটা ভাঙিয়ে দিল। সব আছে, আয়লা, বুলবুল, আমফান, ইয়াস, ফণি, মোচা, সিত্রান, রেমাল। আপনি কোন সুপার সাইক্লোনের ভিডিও দেখতে চান? ওয়ান্ডারফুল, হাততালি দিয়ে বলে উঠল অদ্রিজা। এই, ওকে এবার আমাদের প্রয়োজনটা খুলে বলো, ক্লিপ বাজতে তাহলে সুবিধে হবে। ছেলেটা সন্দিগ্ধ চোখে আমার দিকে তাকিয়ে বলল, আয়লা হয়েছিল 2009 সালে, আমফান 2020, আর রেমাল এই তো হালে। তুমি বলতে চাও সব সুপার সাইক্লোনের ক্লিপ তোমার কাছে আছে, অরিজিনাল? নাকি দুটো গাছ হাওয়ায় দুলছে, সেটাই এক একটা সাইক্লোনের নাম দিয়ে চালিয়ে দাও? অদ্রিজা বলল, আগে ক্লিপগুলো দেখতে শুরু করি। দাঁড়াও, সিচুয়েশন বলি। ছেলেটা ল্যাপটপটা কোলের উপর তুলে নিয়ে কিছু দেখে বলল, সুপার সাইক্লোন আসছে, কোস্টাল গার্ডরা মাইকিং করে ওয়ার্নিং দিচ্ছে। ক্লিপ হবে? আমার পকেট নোটবুকের ক্যাটালগের পাতা উল্টাতে ক্লিপ নম্বর 1132-তে পেয়ে গেলাম। ক্লিপ 1132। আকাশ মেঘে ঢাকা, শনশন করে হাওয়া বইছে। একপাশে নদীটা ফুঁসছে, নদীর ধার বরাবর একটা রাস্তা। একটা লোক বর্ষাতি পরে হ্যান্ড মাইক হাতে নিয়ে বলতে বলতে এগিয়ে যাচ্ছে।
মোচা নামক একটি সুপার সাইক্লোন বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে চলেছে। সমস্ত মৎস্যজীবী এবং উপকূলের বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে তারা যেন আগামী কয়েকদিন নদী বা সমুদ্রে মাছ ধরতে না যান। যারা কাঁচা বাড়িতে থাকেন তারা প্রয়োজনীয় কাগজপত্র, ওষুধপত্র এবং শুকনো খাবার নিয়ে কাছাকাছি পাকা বাড়ির স্কুলে অথবা নিকটবর্তী সাইক্লোন সেন্টারে অনতি বিলম্বে চলে যান। অদ্রিজা গদগদ গলায় ছেলেটাকে বলে উঠল, তোমাকে বলেছিলাম কি না একজন জিনিয়াসকে আবিষ্কার করেছি। তা ক্লিপ মাস্টার, এই ক্লিপটা তো মোচা সাইক্লোনের শুনলাম। আর কোনো সাইক্লোনের ওয়ার্নিং মাইকিং আছে? কোনটা কোন সাইক্লোনের ক্লিপ আমার ক্যাটালগে লেখা আছে, তবু বলে ফেললাম। নামে কি এসে যায় ম্যাডাম, গোলাপের নাম যাই হোক গন্ধটা যেমন একই, তেমনই সাইক্লোনের নাম যাই হোক তার ধ্বংস ক্ষমতা একই। ছেলেটা কিছু বলতে যাচ্ছিল। অদ্রিজা এবার ছেলেটাকে থামিয়ে বলতে শুরু করলো কেন ওদের ক্লিপগুলো দরকার। দেখো, তোমাকে খুলে বলি, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার জন্য একটা অন্যরকম কন্টেন্ট করতে চাইছি। সুপার সাইক্লোনের সময় সুন্দরবনের জীবনযাত্রা স্যাম এআই টুলস দিয়ে একটা স্টোরি বেসড ডকু স্ক্রিপ্ট তৈরি করেছে। আমরা উপযুক্ত ক্লিপ খুঁজছি। ছেলেটার নাম এতক্ষণে জানলাম, শ্যাম। যদিও অদ্রিজার সঙ্গে ছেলেটার সম্পর্ক কি জানি না, তাতে আমার কিছু এসে যায় না। তবে ছেলেটা আমাকে নিচু চোখেই দেখছে, তাই বোধহয় এআই টুল দিয়ে গল্প স্ক্রিপ্ট লিখেছে এটা অদ্রিজা বলাতে খুব বিরক্ত মুখ করল। গলাটা একটু পরিষ্কার করে নিয়ে শ্যাম বলল, সিভিয়ার সুপার সাইক্লোনের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, এরপর ক্লিপ দেখাও মানুষ দলে দলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। স্যাম আমার দিকে তাকিয়ে আবার দুবার নাকটা টেনে পচা গন্ধ শোকার মতো মুখটা করল। আমি একটু উসখুস করে উঠলাম। কি হলো? বাথরুমটা কোথায়? ইতস্তত গলায় জিজ্ঞেস করলাম। অদ্রিজা হাত তুলে দেখিয়ে বলল, ওই দিকে ওয়াশরুম। বাথরুমের দিকে যেতে যেতে শুনলাম শ্যাম অদ্রিজাকে বলছে, হি ইজ স্টিঙ্কিং লাইক হেল, রুম ফ্রেশনার স্প্রে করো। বাথরুমে ঢুকে চমকে গেলাম। এত বড়, এত ঝকঝকে তকতকে সাজানো বাথরুম আমি জীবনে দেখিনি। বিশাল একটা আয়নার সামনে দাঁড়িয়ে এই জায়গায় নিজেকে কীরকম বেমানান মনে হচ্ছে। আমার গা দিয়ে কি পচা মাছের গন্ধ বেরোচ্ছে? হাত তুলে জামার বগলের কাজটা শোঁকার চেষ্টা করলাম। নিজের গায়ের দুর্গন্ধ বোধহয় নিজে পাওয়া যায় না। সালমা যে কী করে আদর করার সময় বলে বাঘের গায়ের গন্ধ। পকেট থেকে বডি স্প্রেটা বার করে ফসফস করে গায়ে মাখতে মাখতে যেন মনোহর কাকার গলার আওয়াজ পেলাম, বড় বড় কোম্পানির কত ভালো ভালো সেন্ট আছে, কিন্তু তোর তো চাই আমাদের লোকাল ঝিলিক। এই নে। সেই ঝিলিক বডি স্প্রেটা মেখে পকেটে ঢুকিয়ে মুখে চোখে জল দিয়ে বেরিয়ে সোফায় এসে বসে বললাম, আমার একটা ক্লিপের কথা মনে হচ্ছে। তেরছা হেসে শ্যাম বলল, টয়লেটে অনেকের মাথা খুলে ভালো, দেখাও। ক্লিপ 987। একটা ছোট্ট মন্দির, তার সামনে উঠোনে এসে পড়েছে নরম কমলা আলো। সেখানে কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে ছোটাছুটি করে খেলছে। একটা লোক দোতারা বাজিয়ে গান করছে। একজন আপন মনে ডুগডুগি বাজাচ্ছে। মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন এক বৃদ্ধা। ক্লিপটা শেষ পর্যন্ত না দেখেই শ্যাম বলল, টয়লেটে গেলে মানুষ ভুলেও যায় দেখছি। আমি বলেছিলাম সাইক্লোনের অ্যানাউন্সমেন্ট শুনে মানুষ দলে দলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ভালো সেলসম্যান তুমি, এক্সট্রা ক্লিপ বেচার চেষ্টা করছো। তখনও ক্লিপটা চলছে। অদ্রিজা বলল, ফুটেজটা কিন্তু খুব সুন্দর।
পরিষ্কার আকাশ, ঝড়ের পূর্বাভাস কিছু নেই। শান্ত সরল একটা জীবন। কোথায় জায়গাটা? সুন্দরবনেরই এক প্রত্যন্ত গ্রাম। খালি গায়ে নীল হাফ প্যান্ট পরা ছেলেটার নাম ফটিক, লাল ফ্রক পরা মেয়েটার নাম আয়েশা, বৃদ্ধার নাম... দাঁড়াও, তুমি এত জানলে কি করে? প্রত্যেকটা ক্লিপের অনেক ডিটেলস জেনে রাখতে হয়। কেনার আগে লোকে কত রকম প্রশ্ন করে। যেমন এই মন্দিরটা, লোকে বলে 50 বছরের পুরনো মন্দির। কত ঘূর্ণিঝড় সহ্য করে মন্দিরটা আজও দাঁড়িয়ে আছে। অদ্রিজা প্রশ্ন করল, কিসের মন্দির? বনবিবি। বনবিবি মানে বনদেবী, সুন্দরবনের জঙ্গলের দেবী? বললাম, ঠিক। হ্যাঁ হ্যাঁ, আমি সুন্দরবনে গিয়ে দেখেছি। অনেক গ্রামে বনদেবীর মন্দির আছে। মন্দিরের ভিতর বনদেবীর মূর্তির নিশ্চয়ই ক্লিপ আছে। অনেক আছে, তবে এই মন্দিরের ভিতরে নেই। দেখাচ্ছি। বনদেবীর সঙ্গে দক্ষিণ রায়ের মূর্তি। দক্ষিণ রায় হচ্ছেন বাঘেদের দেবতা। দেখাচ্ছি একটা ক্লিপ। ক্লিপ 2305। একটা মন্দিরের ভিতর দেবী মূর্তি বাঘের উপর বসে রয়েছেন। মূর্তির দুপাশে আরও কয়েকটা ছোট মূর্তি আর একটা বড় পুরুষের মূর্তি। এক পুরোহিত বর্ণনা দিচ্ছেন, ভারত বা বাংলাদেশে সুন্দরবন এলাকার একমাত্র ভরসা ও আরাধ্য দেবী হলেন এই বনবিবি। জঙ্গলে যাওয়ার আগে মাঝি, জেলে, কাঠুরে, মৌলিরা এই দেবীর পুজো দেয়। ইনি হিন্দু ধর্মের দেবী আর মুসলমানদের পীরানি। আর ওইদিকে যে বড় মূর্তিটা দেখছেন, উনি নিষ্ঠুর রাজা দক্ষিণ রায়, যিনি হিংস্র বাঘের ছদ্মবেশে মানুষের উপর হামলা করেন। তাই বনবিবির সঙ্গে দক্ষিণ রায়ের খুব শত্রুতা। ছটফট করে উঠে দাঁড়ালো শ্যাম। কি হচ্ছেটা কি? আমরা স্ক্রিপ্ট থেকে একদম ডাইগ্রেস করে যাচ্ছি। এই প্রথম অদ্রিজা প্রতিবাদ করে উঠল, কিসের স্ক্রিপ্ট? এআই টুলস দিয়ে রিজেনারেট করে করে যে 7টা ড্রাফট তৈরি করেছো, গল্পটা পেয়েছো কি? রেগে উঠল শ্যাম। এআই টুলস বলে বলে বারবার কি বলতে চাইছো? ঠিক আছে, যা করার তুমি তোমার এই সুন্দরবনের ক্লিপ মাস্টারকে নিয়ে করো। আমি চললাম। অদ্রিজার সঙ্গে শ্যামের ঝগড়া লেগে গেল। আমি তাড়াতাড়ি দুজনকে শান্ত করার চেষ্টা করলাম। 2 হাত জোর করে বললাম, আমি খুব দুঃখিত। এবার আপনারা যেটা দেখতে চাইবেন যদি আমার কাছে থাকে তবেই দেখাবো। অদ্রিজা বলল, দাঁড়াও, আমি লাঞ্চের অর্ডারটা দিয়ে আসি। শ্যামও শান্ত হলো। ফ্রিজ থেকে আর একটা ঠান্ডা বিয়ারের বোতল এনে মাগে ঢালল। বিয়ারের মাগে চুমুক দিয়ে শ্যাম বলল, এইবার দেখাও। সুপার সাইক্লোনের অ্যানাউন্সমেন্ট শুনে মানুষ দলে দলে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। নোটবুকে 3টে ক্লিপ খুঁজে পেলাম। ক্লিপ 1546। আকাশ মেঘে ঢাকা, অল্প বৃষ্টি পড়ছে, কিন্তু খুব জোরে হাওয়া বইছে। লম্বা গাছগুলো পাগলের মতো মাথা ঝাঁকাচ্ছে। রাস্তার উপর দাঁড়িয়ে আছে কয়েকটা ভ্যান রিক্সা। মানুষ হুটোপুটি করে পোঁটলা পুঁটলি নিয়ে ভ্যান রিক্সায় নিজেদের জায়গা করার চেষ্টা করে যাচ্ছে। ক্লিপ 754 আর ক্লিপ 110 দুটো আগের ক্লিপটারই মতো। 3টে ক্লিপের একটাও পছন্দ হলো না শ্যামের। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলতে থাকলো, হচ্ছে না, একটাও ক্লোজ আপ নেই। কয়েকটা বাচ্চার, বুড়ো বুড়ির মুখের যদি ক্লোজ আপ থাকতো খুব ভালো হতো। আমি নোট বইটা নিয়ে উঠে শ্যামের পাশে বসে পাতা খুলে দেখিয়ে বললাম, দেখুন না, কোনটা আপনার কাজের ক্লিপ হতে পারে। শ্যাম এমন একটা মুখ করলো যেন ওর গা গুলিয়ে বমি পাচ্ছে। নাকটা চেপে ধরে বলল, যেখানে বসেছিলে ওইখানে গিয়েই বসো। অদ্রিজা ফিরে এসে শ্যামের পাশে বসে বলল, আমি কি কিছু মিস করে গেলাম? আগের ক্লিপটার কন্টিনিউয়েশনে কিছু আছে? যে ছেলে মেয়েগুলো খেলছিল, ফটিক আর আয়েশা, ওদের একটা মজার ক্লিপ আছে, কিন্তু
কথা শেষ না করে শ্যামের মুখের দিকে তাকালাম। অদ্রিজা উৎসুক হয়ে উঠল। মজার ক্লিপ মানে? বনদেবীর উৎসবের সময় নানা রকম পালা গান হয়। আমার কাছে একটা ক্লিপ আছে, যেখানে আয়েশা বনবিবি হয়েছে আর ফটিক দক্ষিণায়। ওরা নিজেদের মধ্যে যুদ্ধ খেলছে। ইন্টারেস্টিং, দেখাও। নোটবুকের ক্যাটালগে খুঁজে পেলাম ক্লিপ নম্বর 1024। আয়েশা একটা শাড়ি আর পাতার মুকুট পরে বনবিবি সেজেছে। কপালে বড় একটা লাল টিপ। ফটিক সেজেছে দক্ষিণায়, মাথায় একটা বাঘ ছালের মতো দেখতে কাপড়ের ফেটি, হাতে একটা গাছের ডাল, সেটা তরোয়ালের মতো ঘোরাচ্ছে। কয়েকজন সমবয়সী ছেলেমেয়ে ওদের ঘিরে রয়েছে। আয়েশা বড় বড় চোখ করে ফটিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি এই জঙ্গল দখল করতে চাও কেন? ফটিক বলল, আমি দক্ষিণায়, এই জঙ্গলের রাজা। জঙ্গল আমার সম্পত্তি। দুজনে যুদ্ধ শুরু করলো। কিছুক্ষণ যুদ্ধ হওয়ার পর ফটিক মাটিতে পড়ে গিয়ে বলল, আমি হেরে গিয়েছি, তুমি জঙ্গলের দেবী। আয়েশা বলল, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ক্লিপটা লম্বা। অদ্রিজা একদম শেষ পর্যন্ত ক্লিপটা দেখে হাততালি দিয়ে উঠল। সো কিউট, এই আমি ক্লিপটা কিনব। শ্যাম বিরক্ত গলায় বলল, কি হবে এই ক্লিপটা কিনে? অদ্রিজা বলল, আমার নিজের কালেকশানে রাখবো। বললাম, আচ্ছা ম্যাম, এটা এমনিই দেবো আপনাকে, টাকা দিতে হবে না। থ্যাংক ইউ। শ্যাম চোখ ছোট ছোট করে আমার দিকে তাকিয়ে বলল, কমপ্লিমেন্টারি? পাক্কা সেলসম্যান তুমি ভাই। এবার কাজের কথাটা বলো। সাইক্লোন ওয়ার্নিং, জার্নি, সাইক্লোন সেন্টারে আশ্রয় নেওয়া, ঝড়ের তাণ্ডব, আবার বিধ্বস্ত গ্রামে ফিরে আসা। আমরা যদি এই 5টা সেগমেন্টে ভাবি, একমাত্র প্রথমটার ক্লিপ তুমি দেখাতে পেরেছ, দ্বিতীয়টা এখনও পারোনি। আর কোনো সেগমেন্টের কি কাজের ক্লিপ দেখাতে পারবে? সাইক্লোন সেন্টারের ভিতরের অনেক ক্লিপ আছে, সেখানে বহু মানুষ গাদাগাদি করে আছে। দেখাও কি আছে। ক্যাটালগ দেখে মেমোরি চিপটা লাগাতে যাব, এমন সময় দেখলাম মোবাইলের চার্জটা একদম কমে এসেছে। চার্জারটা বার করে বললাম, মোবাইলটা একটু চার্জ করে নেওয়া যাবে? শ্যাম একটা প্লাগ পয়েন্ট দেখিয়ে বিয়ারের মাগটা হাতে নিয়ে ভিতরে চলে গেল। আমি বাইরের কাঁচের দেওয়ালটার সামনে গিয়ে দাঁড়ালাম। আকাশটা এখনও মেঘলা। বাইরে একই রকম নিঃশব্দে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি ধোয়া শহর কলকাতাকে কি সুন্দর দেখতে লাগছে। এই যে শহরটা এত সুন্দর, তার জন্য সুন্দরবন কত ঝড়ঝাপটা সহ্য করে যাচ্ছে, তা কি শহরের মানুষজন একবারও ভেবে দেখে? ক্লিপমাস্টার, তন্ময়তা ভেঙে দেখলাম অদ্রিজা। ভালো হয়েছে মোবাইলের চার্জ শেষ হয়। তোমার একটা ব্রেক দরকার। লাঞ্চে চলে এসো। খাবার চলে এসেছে, চলো খাবে চলো। আর শোনো, স্যামের কথায় কিছু মনে করো না, ও একটু ওরকমই খ্যাপাটে। আমি বলি, আসলে আমি যতবার এই সাইক্লোনের ক্লিপগুলো দেখি ভীষণ মন খারাপ হয়ে যায়। সুন্দরবনের ছেলে তো, ধরুন দুটো দেশের মধ্যে যুদ্ধ হলো, সাধারণ নাগরিকরা সাধের বাড়ি ছেড়ে পালিয়ে গেল। তারপর যুদ্ধ শেষে ফিরে আসার পর দেখল সব ধ্বংস হয়ে গিয়েছে। আবার তারা একটু একটু করে বাড়িটা গড়ে নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু এরকম জীবনে হয়তো একবারই হয়, কিন্তু সুন্দরবনের প্রত্যন্ত কিছু মানুষদের জীবনে প্রতি 1-2 বছরে একই জিনিস ঘটে চলেছে। কখনো আয়লা, কখনো বুলবুল, কখনো আমফান, ইয়াস, ফণি। চলো লাঞ্চ করে আসি, তোমার মোবাইলটাও চার্জ হয়ে যাবে। চিকেন স্যালাড, বেগল আর স্মোকড ফিশ। নাম শুনলাম, জানলাম কন্টিনেন্টাল খাবার। এই পরিবেশ, খাবার সব কিছুই আমার কাছে নতুন।
নতুন নতুন জিনিস সালমা খুব ভালোবাসে। ভীষণ ওর কথা মনে পড়ছে। একদিন ওকে এইসব খাওয়াতে হবে। কি এত ভাবছো? অদ্রিজা প্রশ্ন করে। আচ্ছা, আপনারা ভেবেছেন সাইক্লোন সেন্টারে আশ্রয়, কিন্তু কেউ যদি সাইক্লোন সেন্টারে যেতেই না পারে, ঝড়ের সময় গ্রামেই থেকে যায়। স্যাম খাওয়া থামিয়ে আমার দিকে তাকালো। আছে নাকি এরকম ক্লিপ? আস্তে আস্তে মাথা ঝাঁকালাম। আছে, ক্লিপ নাম্বার 786। অদ্রিজা অবাক হয়ে বলল, তোমার ক্লিপের নম্বর মুখস্থ? এতক্ষণ বলনি? এ তো একেবারে অন্য পার্সপেক্টিভ। এরপর খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে উঠে আসতেই হলো, কিন্তু দেখলাম ফোনটা তো চার্জ হয়ইনি, উল্টে বাকি চার্জটুকু শেষ হয়ে অফ হয়ে গিয়েছে। অসহায় মুখে স্যামের দিকে তাকালাম। স্যাম যথারীতি বিরক্ত হয়ে বলল, দাও মেমারি কার্ডটা দাও, ল্যাপটপের কার্ডের স্লটে লাগাচ্ছি। আমি ব্যাগের মধ্যে চিপটা খুঁজে স্যামের হাতে দিলাম। নাকটা দুবার কুঁচকে ল্যাপটপে চিপটা লাগিয়ে বলল, এ কি, রিড করছে না তো, এরর দেখাচ্ছে, ব্যাকআপ আছে? আমি বলি, না। অদ্রিজা জানতে চাইল, আর কোনো উপায় আছে? একই উত্তর, না। ধুস, দিনটাই বেকার গেল, ওয়েস্টেজ অফ টাইম। শ্যাম বিরক্তি দেখিয়ে উঠে দাঁড়ালো। যাই হোক, আমার ঘুম পাচ্ছে, আমি বেডরুমে শুতে যাচ্ছি। অদ্রিজা ফুট কাটল। ঘুমের আর কি দোষ, সকাল থেকে যা বিয়ার খাচ্ছ। বাইরের দিকে তাকালাম। বৃষ্টিটা বেড়ে গিয়েছে, একটু না ধরলে বেরোতে পারবো না। সোফায় ফিরে এসে বসলাম। উল্টো দিকে অদ্রিজা বসল। তাহলে ক্লিপ মাস্টার, তোমাকে আর একদিন আসতে হবে তোমার মোবাইলটা সারিয়ে। খুব খারাপ লাগছে, আপনাদের দেখাতে পারলাম না। কি ছিল মনে আছে ক্লিপটায়? আছে তো, ওই ফটিক আর আয়েশার যুদ্ধের ক্লিপটা দেখাতে গিয়েই মনে পড়ল। জানেন ম্যাডাম, ফটিকের বাবা আয়লার সময় মাছ ধরতে গিয়ে আর কোনো দিন ফিরে আসেনি। কেউ বলতো ঝড়ে খেয়েছে, কেউ বলতো বাঘে। ফটিকের মাও বেশি দিন বাঁচেনি। ওই যে বনবিবির মন্দিরে একটা বুড়িকে দেখেছিলেন, উনি হচ্ছেন ফটিকের ঠাকুমা। ঠাকুমাই মানুষ করেছিলেন ফটিককে। তারপর ওদের যা জীবন, ওই বলছিলাম না, একটা করে মাটির কুটির গড়ে, আর এক একটা ঘূর্ণিঝড় চোখ রাঙিয়ে এসে সব মুছে দিয়ে যায়। কখনো আয়লা, কখনো বুলবুল, কখনো আমফান, ইয়াস, ফণি। একটু ক্লান্ত লাগছিল, মাথাটা সোফায় অল্প হেলালাম। অদ্রিজা জিজ্ঞেস করল, রেস্ট নেবে একটু? না, ঠিক আছে ম্যাডাম, বৃষ্টিটা একটু কমলেই বেরোবো। আপনি ক্লিপটার কথা জানতে চাইছিলেন, শুনুন। ক্লিপ 786। তুমুল বৃষ্টি পড়ছে, চারদিকে জমা জল ক্রমশ বাড়ছে, শন শন করে ঝড়ের আওয়াজ হচ্ছে। বনদেবীর মন্দিরের ভিতর কাঠ হয়ে বসে রয়েছেন এক বৃদ্ধা। ফটিক বৃদ্ধাকে ঝাঁকুনি দিচ্ছে, ঠাকুমা চলো তাড়াতাড়ি, এরপর আর ভ্যান পাবে না। বৃদ্ধা বলছেন, তুই যা, তুই আছিস কেন, তোর জামা কাপড় সব মোটলায় বেঁধে দিয়েছি তো। তুমি না গেলে আমি যাব না। যা তুই, তুই না গেলে রাক্ষসী ঝড় তোর বাপের মতো তোকেও গিলে নিয়ে চলে যাবে। আর তোমাকে বুঝি নিয়ে যাবে না? আমাকে কোনোদিন নিতে পেরেছে কি? বনদেবী রক্ষা করেছেন। যা বাপ, আমার এই হাঁটু নিয়ে আর কোথাও যেতে পারবো না। বড় হয়ে আমার জন্য একটা পাকা বাড়ি করে দিস বাপ, ঝড়কে তখন আমরা বুড়ো আঙুল দেখাবো। না, তোমাকে ছাড়া আমি যাব না। পালা তুই, মা বনদেবীর দিব্যি। এবার একটা মেয়ের গলা পাওয়া গেল, ফটিক আয়, তুই না গেলে আমিও যাব না। মুখ তুলে চেয়ে দেখলাম অদ্রিজা অবাক হয়ে আমার দিকে চেয়ে রয়েছে। জিজ্ঞেস করল,
এই ক্লিপটা সত্যি তোমার কাছে আছে? আছে ম্যাডাম। আশ্চর্য ক্লিপ! কে তুললো ক্লিপটা? আচ্ছা, ওই মেয়েটার গলা বললে? নিশ্চয়ই আয়েশা। ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। কি হয়েছিল তারপর? সেসবের আর নিশ্চয়ই ক্লিপ নেই? না, তবে ক্লান্ত গলায় জলের গ্লাসটার দিকে তাকালাম। বাইরে কালো মেঘে একটা ফাটল ধরেছে। সেখান থেকে একটা আশ্চর্য কমলা আলো গ্লাসের উপর এসে পড়ছে, ঠিক যেন বিদ্যাধরী নদীর উপর সূর্যাস্তের কমলা রং ঝরছে। এক মনে তাকিয়ে থাকতে থাকতে চোখের পাতা দুটো ভারী হতে থাকলো। তবু দেখতে পেলাম দুদিকে শান্ত সবুজ জঙ্গল, তার মধ্যে নদীর বুকে একটা গাছের গুঁড়ি ভেসে যাচ্ছে। গুঁড়িটার উপর মুখোমুখি বসে রয়েছে আয়েশা আর ফটিক। লাল ফ্রক পরা আয়েশাকে বনবিবির মতোই দেখতে লাগছে। নদীর ধারে একটা বাঘ জল খাওয়া থামিয়ে অবাক হয়ে ওদের দেখছে। চারদিকে ঝিলিকের মাতাল করা গন্ধ। ক্লিপমাস্টার, ক্লিপমাস্টার! ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়। অদ্রিজার ডাকে চটকাটা ভাঙল। বাইরে বেশ অন্ধকার হয়ে এসেছে, বৃষ্টিটাও থেমেছে। তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। সরি ম্যাডাম, চোখটা একটু লেগে গিয়েছিল। ইটস ওকে। শ্যাম এখনও ঘুমোচ্ছে। তোমাকে তো ফিরতে হবে। ট্রেন পাবে? পেয়ে যাব, চিন্তা করবেন না। দরজার সামনে এসে জুতো পরছি। অদ্রিজা জিজ্ঞেস করল, আয়েশার আর ক্লিপ আছে? আস্তে আস্তে মাথা নাড়লাম। অনেক অনেক ফটিক আর আয়েশাদের ক্লিপ আছে, কত রকম মুখ তাদের। কিন্তু আপনি যে আয়েশাকে দেখতে চাইছেন, কিছু ক্লিপ শুধু মাথায় থাকে। অদ্রিজা কিছুক্ষণ অপলক দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থেকে এগিয়ে এসে আমার বুকের ওপর টোকা দিয়ে বলল, আর কিছু ক্লিপ বুকের মধ্যে থাকে। আবার এসো। আজ মেঘলা, তবু যেন রাতের আকাশে কত ঝিকিমিকি তারা ফুটেছে, ঠিক যেন সুন্দরবনের আকাশ। ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টের পেলাম কখন থেকে যেন সালমাও আমার পাশে পাশে হাঁটছে। সালমা একটা লম্বা শ্বাস নিয়ে বলল, তুই আমার নামটা পাল্টে দিলি কেন রে ফটিক? ক্লিপমাস্টারের আসল নামটা আর কারো মনে নেই বলে বদলা নিলি? চল আমরা আবার যুদ্ধ খেলি, না হলে তোর গায়ে ওই বাঘের বুনো গন্ধটা যে আর পায় না। গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করো। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব এখনও করনি, তারা এরকম ভালো সুন্দর নানা রকম স্বাদের গল্প উপন্যাস শুনতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। আসবো আবার নতুন কোনো গল্প বা উপন্যাস নিয়ে। বিদায়।